আচ্ছা, এখন আমাদের যে কথাগুলো আমাদের যে কোশ্চেনগুলো সাধারণত যেগুলো থাকবে সেগুলো তো আমাদের বলা হয়েছে, তাই না? আমাদের এই অ্যাকাউন্টিংয়ের মূল বিষয়ে যাওয়ার আগে আমি আরও দুই একটা কথা বলি। সেটা হচ্ছে আমাদের মাদ্রাসাগুলো নন প্রফিটেবল অর্গানাইজেশন না, সুতরাং এটা একটা চ্যারিটি টাইপের মতোই মাদ্রাসাগুলো। তাই বড় বড় ইন্ডাস্ট্রি লেভেলের যে লাভ লস হিসাব, অ্যাসেট লাইবিলিটি, ইনকাম এক্সপেন্স সিস্টেমে করা হয়, আসলে কিন্তু আমাদের কমি মাদ্রাসাগুলোতে এই সিস্টেমটা মেনটেন করা যায় না। কারণ কমি মাদ্রাসাগুলোর মধ্যে না যাওয়ার কারণে কিন্তু আমরা এই জমা আর খরচ সিস্টেমটা শব্দটা ব্যবহার করতেছি। সর্বপ্রথম আমরা এখানে কয়েকজন পুরাতন অনেক প্রবীণ লোক আছেন যারা আমাদের সফটওয়্যারের সাথে জড়িত, আলামিন ভাই আছেন, বহুত লোক আছেন, তারা জানেন যে অনেক আগের থেকে অ্যাকাউন্টিংটাকে আমরা বিভিন্নভাবে চেষ্টা করতেছি যেন একদম 100% ওকে করতে পারে। একবার আমরা করেছিলাম, অর্থাৎ একদম ইন্ডাস্ট্রি লেভেলের সিস্টেমে করছিলাম। পরবর্তীতে দেখা যাচ্ছে যে না, ওই সিস্টেমে করলে মাদ্রাসার যে সিস্টেম বা মুরিব্বিরা বা পুরাতন একটা যে সিস্টেমে চলে আসতেছে, হুট করে একটা আধুনিক সিস্টেম একদম 100% ইন্ডাস্ট্রি লেভেলের সিস্টেম নিয়ে আসলে এই কাজগুলো আসলে মাদ্রাসায় গ্রহণ করবে না, মাদ্রাসায় হয় না। এই জন্য আমরা কি করছি, আমাদের কমি ধারাটা ঠিক রেখে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের কমি ধারা ঠিক রেখে আমাদের কাজগুলো করার চেষ্টা করেছি, এবং বর্তমানে অনেকগুলো মাদ্রাসায় এই অ্যাকাউন্টিংটা ব্যবহার করতেছে অলরেডি। তো এখন আমাদের সফটওয়্যারের যে মূল বিষয়গুলো যেটা আছে সেটা হচ্ছে, এখানে দেখুন আমাদের যে জমা, মানে যেটাকে আমরা আয় বলি, আর খরচ যেটাকে আমরা ব্যয় বলি। তো জমার মধ্যে এই যে খাতটা আছে, এই খাতটাকে আমরা বলে থাকি যে জেনারেল লেজার, আর এই খাতের অধীনে যে লেজারগুলো আছে এটাকে বলা হয় সাব লেজার। দেখুন এই সাব লেজারগুলো, আমরা যে জেনারেল লেজার এবং সাব লেজারগুলো আমাদের সফটওয়্যারের মধ্যে কিন্তু আপনারা ডাইনামিকভাবে এন্ট্রি দিতে পারবেন। এখানে আমি উদাহরণ দেখানোর জন্য আমি জাস্ট কয়েকটা খাত আমি নিজে বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের সফটওয়্যারে যখন আপনারা যাবেন তখন কিন্তু এই যে অ্যাকাউন্টিং যে সেকশন আছে, এই সেকশনের মধ্যে যে খাতগুলো আছে এগুলো সম্পূর্ণ আপনারা ডাইনামিকলি করতে পারবেন। আমি ইনশাল্লাহ সামনে তো আপনাদেরকে দেখাবই। হ্যাঁ, তো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। তো দেখুন এখানে যে আপনারা অ্যাকাউন্টিংটা শুরু করার আগে আমি আপনাদেরকে যে পরামর্শটা দেব, শুরু করার আগে আমার ক্লাসের পরে আপনারা কি করবেন, এটা দেখে দেখে যে আপনাদের খাতগুলো আগে কোনো একটা ওয়ার্ড ফাইলে আপনারা রেডি করবেন, যে কিভাবে সাজালে আমাদের সফটওয়্যারে এন্ট্রি দেওয়ার পরে কাজগুলো সুন্দর হয়। কারণ সফটওয়্যারের মধ্যে এন্ট্রি দিয়ে কাটাকাটি করার চেয়ে আপনি সফটওয়্যার আগে আপনি একটা প্ল্যান সাজায়া আপনি যখন এগুলো করবেন তখন আপনার কাজগুলো অত্যন্ত সহজ হবে, আপনার জন্য কোনো ঝামেলা হবে না। তো কীভাবে, আমি একটা জাস্ট একটা আমার মন মতো একটা দিলাম, মানে লেজারগুলো দিলাম, আপনারা আপনাদের মতন দিতে পারেন। তো এখানে আমরা প্রথম যে জেনারেল লেজারটা দিলাম সেটা হচ্ছে শিক্ষার্থীর মাধ্যম। কিন্তু আমরা যখন খাতা বা ম্যানুয়াল কাজ করতাম তখন কিন্তু আমাদের এরকম জেনারেল লেজার ছিল না, শুধু খাতগুলো ছিল। হ্যাঁ, এ খাতের অধীনে, এ খাতের অধীনে, এই খাতের অধীনে কাজগুলো হইতেছে। বাট এখন আরেকটু সুবিধা আপনারা পাচ্ছেন কি, যে শিক্ষার্থীর মাধ্যমে কত টাকা ইনকাম হয়েছে আপনি এটা আলাদা করে দেখতে পারবেন। অনুদানের মাধ্যমে কত টাকা ইনকাম হয়েছে এবং বাড়ি ভাড়া গ্রহণ কত টাকা ইনকাম হয়েছে। এখন আবার এই প্রত্যেকটা যদি ডিটেলস দেখতে চান সেটাও আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তো দেখো এখানে শিক্ষার্থীর মাধ্যমে ভর্তি ফি, ফর্ম ফি, আইডি কার্ড, খাবার ফি, মাসিক বেতন, বিদ্যুৎ বিল, এই যে অপশনটুকু আছে এই অপশনটুকু কিন্তু আমাদের অ্যাকাউন্টিংয়ের সরাসরি আমরা কাজ করতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে এই জায়গাটা, এই যে লেজারটা, এই জন্যই কমি মাদ্রাসা সফটওয়্যারটা আপনাদের প্রয়োজন। কেন প্রয়োজন দেখুন, আপনি কিন্তু সাধারণত বহুত অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে, বহুত, কারণ আপনি সেখানে আপনি লেজার টেজার এন্ট্রি দিলে কিন্তু আপনি সেখানে এই অ্যাকাউন্টিং সফটওয়্যার দিয়ে আপনার কিন্তু চলতো। কিন্তু এই কমি মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার অ্যাকাউন্টিংটা কেন নেবেন বা মাদ্রাসা ম্যানেজমেন্টটা কেন নেবেন? নেওয়ার কারণ হচ্ছে এই শিক্ষার্থীর মাদ্রাসার ইনকামের যে খাত আছে, এই খাতের মধ্যে যে একটা মেইন বিষয় কিন্তু শিক্ষার্থীর মাধ্যম থেকে ইনকাম। ঠিক আছে না? তো শিক্ষার্থীর মাধ্যমে ইনকাম থেকে যে তথ্যগুলো আমাদের কাছে, মানে যে টাকাগুলো আমাদের কাছে আসে, এটা মেনটেন করাটা মাদ্রাসার জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়, অনেক কষ্ট হয়ে দাঁড়ায়। শিক্ষার্থীর মাধ্যমে যে ইনকামগুলো আসে এটার মধ্যে যে প্রসেসটা আছে এই প্রসেসটা এই সফটওয়্যারের মাধ্যমে করা যায়। তো আমরা যে কাজটা শুরু করছি এর মধ্যে প্রধান আমাদের কওমি মাদ্রাসার যে ইনকাম, সাধারণত বেশিরভাগ কওমি মাদ্রাসার মধ্যে কি সাধারণত এই খাতগুলো কিন্তু হয়। ধরুন এই যে তিনটা মাধ্যমে হয়, কেউ আরও একটু বেশি হতে পারে। সেটা হলো শিক্ষার্থীর মাধ্যম, দান অনুদানের টাকা, বাড়ি ভাড়া গ্রহণ, এই কয়েকটাই আমাদের কিন্তু সাধারণত থাকে। আমার ধারণা মতে এই কয়েকটাই থাকে, এর বেশি মনে হয় না যে আছে। থাকলেও আপনারা কি করতে পারেন, আপনারা এন্ট্রি দিতে পারেন। তো
তো এই যে সিস্টেমটা দেখেন, এই সিস্টেমগুলো আপনাদের ইয়ার মধ্যে, এই যে সফটওয়্যারের মধ্যে সম্পূর্ণ নিজে বানাইতে পারে। খরচের মধ্যে দেখুন আমি একটা এন্ট্রি দিলাম, যে আবার খরচের মধ্যে কিন্তু অনেক খাত আছে, অনেক সিস্টেম আছে, কিন্তু ইনকামের মধ্যে সাধারণ মাদ্রাসার মধ্যে এই কয়েকটা খাতই কিন্তু থাকে। যাই হোক, এখানে আমি কয়েকটা উদাহরণ দেখাচ্ছি, যেমন মরিচ ও কাঁচা বাজার, এখানে কীভাবে তার জেনারেল লেজার হিসেবে আছে, বেতন ভাতা, এই যে কয়েকটা দিলাম, আপনারা কিন্তু এই সিস্টেমটা আপনাদের মতন করে সাজাইতে পারেন। তো এখানে আমি কিছু ট্রানজ্যাকশন কী সিস্টেমে আসতে পারে একটা রিপোর্টের মতন আপনাদেরকে একটু দেখালাম। দেখুন, এই জমার মধ্যে শিক্ষার্থীর মাধ্যমে ভর্তি ফি কত টাকা আসছে, ফর্ম ফি কত টাকা আসছে, আইডি কার্ড বাবদ কত টাকা আসছে, এবং টোটাল কত টাকা। টোটাল মানে হচ্ছে যে শিক্ষার্থীর মাধ্যমে আপনি কিন্তু 22,700 টাকা কী করছেন, ইনকাম হয়েছে, আয় হচ্ছে, জমা হচ্ছে। আবার দান অনুদান বাবদে আপনার কিন্তু কত আসছে, 7,312 টাকা আসছে। অর্থাৎ 7,312 টাকা যে আপনার দান অনুদান বাবদে আসছে, আপনি কিন্তু আমাদের সফটওয়্যার মাধ্যমে আবার দেখতে পারতেছেন যে কোন কোন খাতে আসতেছে। ঠিক আছে, মাসিক দান, ফেতরা, মান্নত, চামড়া, এই হচ্ছে আমাদের সফটওয়্যারের যে খরচের, মানে খরচের বিষয়টা আর কি, ইনকামের বিষয়টা। আর খরচের বিষয়টা ঠিক একই অবস্থা। দেখেন আপনি এখানে যেভাবে এন্ট্রি দিতেছেন, এখানে কিন্তু আপনার মতন করে সে সাজিয়ে দিবে। জাস্ট উদাহরণ হিসাবে আমি এই কয়েকটা জিনিস এখানে দিলাম। তো চলে আসুন আমাদের সফটওয়্যারের যে ইনকাম, আমি যে কথাটা বললাম যে সফটওয়্যারের মাধ্যমে প্রথম যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে শিক্ষার্থীর মাধ্যমে যে ইনকামটা হয়, আমরা সেই ইনকামে চলে যাব। আসুন, আমাদের এতক্ষণ আমরা জাস্ট মানে আর্ট করে দেখেছি, এখন আমরা সরাসরি চলে যাব আমাদের সফটওয়্যার মাধ্যমে এই বিষয়গুলোকে দেখব, এবং এখন আমরা সফটওয়্যারের মাধ্যমে বিষয়গুলো দেখে আসব। এখন আমাদের সফটওয়্যারে লগ ইন করলাম। এই লগ ইন করার পরে শিক্ষার্থীর সর্বপ্রথম আমরা এই যে অ্যাকাউন্টিং সেকশনের জমা খরচের মধ্যে আমরা চলে যাব। ঠিক আছে, কারণ আমাদের সফটওয়্যার কিন্তু এতটুকুই জাস্ট অংশ, মানে অ্যাকাউন্টিংয়ের অংশ। অনেকে এটাকে অনেক বড়, মানে অনেক কিছু মনে করে, কিন্তু আমি স্বাভাবিকভাবে মনে করতেছি যে আসলে কিন্তু অ্যাকাউন্টিংটা তেমন কঠিন না এবং তেমন কোনো জটিল বিষয় না। যদি আপনারা বিষয়টাকে একটু সহজ ভাবেন, তাহলেই আমি মনে করি সহজ। তো এই জায়গার মধ্যে প্রথম মাদ্রাসার জমা আর খরচের মধ্যে যে মেইন অ্যাকাউন্টিং আছে, এর মধ্যে আমাদের ফান্ড বিষয় আছে। ফান্ড দেখতে পাচ্ছেন যে ফান্ড, এই ফান্ডগুলো ইচ্ছে করলে আপনি কিন্তু এখান থেকে বাড়ানো এবং কমানো যেতে পারে, মানে আপনি ইচ্ছা করলে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। ধরুন আমাদের যে সাধারণ ফান্ড আছে, এই সাধারণ ফান্ডে যখন ক্লিক করব, এই সাধারণ ফান্ডের অধীনে আমরা জমাতে ক্লিক করব। যখন সাধারণ ফান্ডের অধীনে আমরা জমাতে ক্লিক করব, তখনই কিন্তু আমাদের এই জেনারেল লেজারগুলো চলে আসতেছে। এখন এই জেনারেল লেজারে যদি আমি ক্লিক করি, তাহলে তার অধীনে আমাদের যতগুলো সাব লেজার সেগুলো চলে আসতেছে। ইতিপূর্বে কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে আমি এটাই আর্ট করে দেখাইছি। ঠিক আছে, তো এই লেজারগুলো যদি আমি এখন এন্ট্রি দেই, তাহলে কিভাবে এন্ট্রি দিব দেখুন। আমি এখানে শিক্ষার্থীর মাধ্যম নির্বাচন করলাম, ফি নির্বাচন করলাম, আমি এখানে একটা বর্ণনা দিলাম, কোনো একটা বর্ণনা দিলাম। ধরুন মনে করেন শিক্ষার্থীর নাম লিখলাম, মনে করেন আবু তাহের। এখন আমি এখানে তার ফিডে অ্যাড করলাম, ফিডে অ্যাড করে আমি এখানে কাজ করলাম। কিন্তু আমি যদি এভাবে করি, তাহলে কিন্তু আপনাদের যে মূল মাকসাদরা হাসিল হবে না। কেন হাসিল হবে না? আমি যে এখানে নাম লিখতেছি, সফটওয়্যার কীভাবে বুঝবো তাহের, তার আইডি কোথায়, তার মাসিক, তার কত টাকা বকি আছে, সে কতদিন, সে টোটাল কত টাকা দিছে, এটা কোথায় আমি পাবো? এটা কিন্তু আমি এখানে পাচ্ছি না, কারণ মেন অ্যাকাউন্টিংয়ের মধ্যে কিন্তু এই সিস্টেমটা এখানে করা যাচ্ছে না। তাহলে আমরা কোথায় যাব? তাহলে আমরা এই স্টুডেন্ট ম্যানেজার করার জন্য আমরা আলাদা একটা কি করছি, ফর্ম তৈরি করেছি, একটা সিস্টেম তৈরি করেছি, যে ইনকাম সোর্সের মেইন হচ্ছে শিক্ষার্থীর মাধ্যমে একটা দান অনুদানের টাকা আসবে। দান অনুদানটা কিন্তু একটা প্রসেস আছে, এই দুইটাই কিন্তু আমাদের প্রসেস আছে। আমি এখন যেহেতু শিক্ষার্থী নিয়ে আলোচনা করতেছি, আমরা শিক্ষার্থী চলে গেলাম। তাহলে আমি কি বললাম এখানে, যে এই জায়গার মাধ্যমে কিন্তু আমরা শিক্ষার্থীকে মেনটেন করতে পারতেছি না, কারণ শিক্ষার্থীর কত মাস বকি আছে, কত টাকা অগ্রিম দিয়েছে, তার কত টাকা নির্ধারণ, এক একজনের এক ধরনের নির্ধারণ, এই কাজটা কিন্তু আমরা এখানে করতে পারতেছি না। সেই কাজটা করার জন্য আমাকে যেতে হবে শিক্ষার্থীর ফি গ্রহণের এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে। এখন আমরা এখান থেকে আমরা কি করব, ম্যানেজ করব।
তাহলে এই জায়গাটা আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে সবাই দেখবেন, কিন্তু এই জায়গার মধ্যে কাউ মানে অমনোযোগী হবেন না, আমি রিকোয়েস্ট করতেছি, কারণ এটা না বুঝলে কিন্তু বাকিরা বুঝে আসবে না। তো এই জায়গার মধ্যে আমরা কি করব, শিক্ষার্থীকে আমরা খুঁজে বের করব, ঠিক আছে? খুঁজে বের করে আমরা শিক্ষার্থী এখানে যখন এন্টার দিব তখন কিন্তু আমরা শিক্ষার্থীকে এই জায়গায় যখন এন্টার দিব, আচ্ছা আমি এখানে আমাদের শিক্ষাবর্ষটা নির্বাচন করি, ঠিক আছে? আমি আরেকটু যাই, যেহেতু আপনারা কোর্স করতেছেন আমি বলে রাখি, আমাদের সফটওয়্যারের একটা রানিং শিক্ষাবর্ষ থাকে, মানে আপনি যে রানিং কাজ করবেন এই শিক্ষাবর্ষটা কোনটা। ধরুন আমি কিন্তু এখানে 2026 ব্ল্যাক হয়ে আছে, কিন্তু আমি কাজ করতে চাচ্ছিলাম হলে 25-এ, তাই আপনি কিন্তু একটা শিক্ষার বছর আরেকটার মধ্যে গেলে আপনাকে এটা একটু চেঞ্জিং করে নিতে হবে। তাহলে আমরা এখান থেকে রাইট ক্লিক করে অ্যাক্টিভ করে নিতেছি, মানে আমরা 25-এ কাজ করবো এখন থেকে। তো এই জন্য কিন্তু আমার ওই মেসেজটা আসছিল। এরপরে আমরা অ্যাকাউন্টিংয়ের শিক্ষার্থীর ফি গ্রহণের মধ্যে কি বলছিলাম, যে আমরা এখান থেকে একটা শিক্ষার্থী নির্বাচন করব, করার পরে আমরা যখন ভর্তি ফিতে ক্লিক করব তখনই কিন্তু এখানে একটা মেসেজ দিচ্ছে, দেখুন কি বলতেছে, যে এই শিক্ষার্থী ভর্তি ফি সেটিং করা হয় নাই, ঠিক আছে? তার মানে কি, অর্থাৎ এই শিক্ষার্থীর যে সমস্ত ক্লাসগুলোতে থাকবে সেই ক্লাসে কিন্তু ভর্তির ফি সেটিং করা হয় নাই। কারণ আমাদের সফটওয়্যারগুলো আপনাকে একটা সহজ কাজ করে দেখি, যে কোন কোন ক্লাসে কী ধরনের ফি নির্ধারণ করা আছে আপনি কিন্তু এটা করে রাখতে পারেন, ঠিক আছে? তাহলে এখানে ফি সেটিংয়ের বিষয়টা আপনার আসতেছে। তো দেখুন, আমরা যখন সফটওয়্যারটা অনেককে ট্রেনিং করাই তখন কিন্তু অনেকে তার মন মতো করানোর চেষ্টা করে। দেখুন কেন বলে যে আমাকে অ্যাকাউন্টিং আগে শিখান। দেখুন অ্যাকাউন্টিং আমি কীভাবে শিখাবো, এই জায়গার মধ্যে কিন্তু স্টুডেন্ট যদি না থাকতো আমি কি এখানে ছাত্রটিকে আনতে পারতাম? তাহলে ছাত্র ভর্তি আর শিক্ষার্থী এন্ট্রি সিস্টেম যেহেতু অন্য কাজ, আমি কিন্তু অ্যাকাউন্টিংয়ের মধ্যে শিক্ষার্থীর ভর্তি এবং এইগুলো দেখাচ্ছি না, আমি জাস্ট অ্যাকাউন্টিং যেহেতু আমাদের শিক্ষার্থীর ফিটি নিয়ে ম্যানেজ করব, ঠিক আছে? আর ছাত্র কীভাবে ভর্তি করাতে হয় এই বিষয়গুলো কিন্তু আপনারা ওখান থেকে শিখে নেবেন, বা আমাদের লোকের কাছ মাধ্যমে শিখে নেবেন, বা আমাদের আদার্স টিউটোরিয়াল আছে, অর্থাৎ এই যে ডট চিহ্ন আছে এই ডটের মধ্যে ভিডিও টিউটোরিয়াল আছে, এগুলো দেখে কিন্তু আপনারা শিক্ষার্থীর ভর্তি করে নিতে পারবেন। তো এখন আমরা কি করব, তাহলে শিক্ষার্থীর ফি সেটিং করব। তাহলে আমাদের ফি সেটিং করতে হলে আমাদের এখান থেকে দেখেন অ্যাকাউন্টিংয়ের মধ্যে ফি সেটিং একটা অপশন আছে। এই ফি সেটিংয়ের মধ্যে যদি আমরা যাই, সেখানে শিক্ষাবর্ষ আছে, সেখান থেকে আমাদের ক্লাস নির্বাচন করব, ওই ক্লাসের যে ফি আছে ফি নির্বাচন করব। দেখুন বেতন, আমরা যখন বেতন নির্বাচন করলাম, এই বেতন এখানে, আচ্ছা আমি আরেকটা কথা বলি, এটা এখানে এন্ট্রি দেওয়ার আগে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি তো অ্যাকাউন্টস এখানে যে ম্যানেজ করবেন বলতেছেন, এখানে যে করবেন না, আপনি যে শিক্ষার্থীর ফি গ্রহণ এই জায়গাতে করবেন, তাহলে ওই ফিটা কি ওই জায়গাতে চলে আসবে? হ্যাঁ ভাই চলে আসবে। আপনি এখানে যদি এন্ট্রি দেন তাহলে অটোমেটিকলি শিক্ষার্থীর যে ফি আছে, মানে অ্যাকাউন্টিং আছে, অ্যাকাউন্টিংয়ের ইনকামের মধ্যে এটা একটু চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যাদের মাদ্রাসাগুলো বড় মানে ছাত্র বেশি, আপনারা কি করবেন, আপনারা এই যে সেটিং আছে সেটিং থেকে এই অপশনগুলো বন্ধ করে রাখবেন। কেন বন্ধ করে রাখবেন? কারণ আপনারা সরাসরি মেইন অ্যাকাউন্টিংয়ের মধ্যে ট্রান্সফার করবেন না। যদি করেন তাহলে আপনারা এক ধরনের একটা বিপদের মধ্যে পড়বেন। কেন বিপদের মধ্যে পড়বেন আমি কারণটা বলি। তবে কেউ যদি করেন আমার কিছু করার নাই, মানে অ্যাকাউন্টিং কিন্তু যাবে। কারণ যদি অটোমেটিকলি ওখানে ট্রান্সফার করেন তাহলে অরিজিনাল যে অ্যাকাউন্টিং হিসাবটা অরিজিনালভাবে হবে না। আমি কোথায় গিয়েছিলাম সেটা হলো যে এই জায়গার মধ্যে যারা বড় মাদ্রাসাগুলো আছে আপনারা এটা বন্ধ করে রাখবেন। এর কারণটা কি? কারণটা হচ্ছে আপনি সারাদিন বড় মাদ্রাসাগুলোতে ছাত্র বেশি থাকার কারণে কিন্তু প্রতিদিন না কিছু ছাত্রদের কি হয় ফি গ্রহণ করা হয়। তাইলে ধরেন আজকে 500 শিক্ষার্থী বা 400 শিক্ষার্থীর ফি আপনার অ্যাকাউন্টিংয়ের আয়ের মধ্যে ঢুকলো। এখন আপনি যখন স্টেটমেন্ট দিবেন অডিটের কাছে, অডিট কি প্রত্যেকটা ছাত্রর একটা করে কিন্তু তার দেখার সময় নাই। কেন সময় নাই? সে বিরক্তি নেবে আপনাকে। আপনি কি করবেন সেটা কিন্তু আমি সামনে বলতেছি, তারপর আগে একটু টাচ দেই। সেটা হচ্ছে একটা স্টেটমেন্ট তৈরি হয়ে যাবে। মানে আমরা ম্যানুয়াল যখন কাজ করি আমাদের যেরকম একটা কার্বন কপি থাকে একটা বা সাইড কপি থাকে, ঠিক একই রকম আমাদের সফটওয়্যারের মধ্যে একটা স্টেটমেন্ট তৈরি হবে, যে স্টেটমেন্টের মধ্যে শিক্ষার্থীর নাম, আইডি, কোন তারিখে নেওয়া হয়েছে, কোন শিক্ষাবর্ষের কত টাকা, এটা কিন্তু একটা হিস্ট্রি থাকে।
তাহলে আপনার আজকে যদি 50টা শিক্ষার্থী ফি জমা দেয়, তাহলে কিন্তু আপনার একটা রিপোর্টের মাধ্যমে আপনি দিতে পারবেন। আমি এটা সামনে দেখাচ্ছি, তবে জাস্ট আমি আপনাকে একটা ধারণা দিচ্ছি যে আপনি কিভাবে কাজটা করবেন। তবে ছোট যে মাদ্রাসাগুলো আছে, যাদের অল্প শিক্ষার্থী, তাদের তাদের তেমন বেশি একটা অডিটরের প্রয়োজন হচ্ছে না, এবং সেখানে আপনি এত অ্যাকাউন্টিং ম্যানেজ করা হচ্ছে না, তাহলে আপনারা কি করবেন, আপনারা এটা চালু করে দিতে পারেন। ওইদিকে যে একত্রে আছে ওইটারে একত্রে রাখবো নাকি? শিক্ষার্থীর পরীক্ষার ফি, হ্যাঁ পরীক্ষার ফি একত্র আলাদা নিতে পারেন, এটা পরের বিষয়। এটা হচ্ছে যখন ফি গ্রহণ করা হয় কমি মাদ্রাসাগুলোর মধ্যে, আমাদের কমি মাদ্রাসা এখন দুই সিস্টেম। একটা হচ্ছে বেশিরভাগ মাদ্রাসার মধ্যে পরীক্ষার যে টাকাটা ইনকাম হয়, এই ইনকামটা অ্যাকাউন্টিংয়ের সাথে কোনো যুক্ত করে না, তারা না করে এই ইনকাম মানে পরীক্ষার আয় ব্যয় একটা আলাদা করে তারা হিসাব করে ক্লোজ করে দেয়। সুতরাং এই জন্য কমি মাদ্রাসার যে পরীক্ষার হিসাবটা, কেউ আবার কিছু কিছু মাদ্রাসা আছে হিসাবটা ঢুকায় মেন অ্যাকাউন্টিংয়ের মধ্যে। এই জন্য আমরা এই সিস্টেমটা দুটোই রাখছি। যারা চাবে যে না আমরা আলাদা করে আমরা শুধুমাত্র হিসাবটা আয় ব্যয় করবো, তাদের জন্য এটা। আর যারা বলবে যে না আমি কাজ করি, আমি অ্যাকাউন্টিং একত্রে নিয়ে যাব, তাদের জন্য এইটা। এই হলো বিষয় আর কি, ঠিক আছে? তো এখন যে কথাটা বলছিলাম যে হ্যাঁ, কথাটা হচ্ছে যে আপনারা ছোটো মাদ্রাসাগুলো কী করবেন, চালু করে রাখতে পারেন। কেন রাখতে পারেন? কারণ আপনারা সারাদিন এক দুইটা করবেন, আপনাদের তো আর একটা করে স্টেটমেন্ট দেওয়ার দরকার নাই। হ্যাঁ, আপনারাও অথবা আপনারাও এটা বন্ধ করে রাখতে পারেন। কেন রাখতে পারেন? আপনারা দেখা গেছে এক সপ্তাহের এই হিসাব আপনি 10-12টা পেজ একসাথে প্রিন্ট করে আমাদের মেন অ্যাকাউন্টিংয়ের মধ্যে ট্রান্সফার করে দিলেন। আপনারা কিন্তু এটা করতে পারেন। কীভাবে করবেন আমি ইনশাল্লাহ দেখাবো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের শিক্ষার্থীর ফি সেটিং করব, ঠিক আছে? ফি সেটিং। তো এই ফি সেটিংয়ের মধ্যে ওই যেখান থেকে আমি গিয়েছিলাম, দেখেন এখন আপনি প্রশ্ন করতে পারেন সফটওয়্যার কিভাবে বুঝবে যে এখানে যে ফিটা দেবো সে ওখানে চলে যাবে। দেখুন অ্যাকাউন্টিংয়ের যে অপশন আছে, যেগুলো শিক্ষার্থীর এই জায়গার মধ্যে যে খাতগুলো আছে, এই খাতগুলোই কিন্তু ওই খাতগুলো। আপনারা দেখুন ওইদিকে তাকায় দেখেন খাতগুলো, এই খাতগুলো কোথায় থেকে আসছে। এখন আপনি যদি বলেন যে এখানে যে ফি এর নাম যেগুলো আপনারা দিয়েছেন, আমরা চাচ্ছি যে এখানে আমাদের মতন করে বসাবে, তাহলে আপনারা কিভাবে বসাবেন? তাহলে ডান পাশে যে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। ডান দিকে প্লাস চিহ্ন ক্লিক করলে কিন্তু আমাদের যে অ্যাকাউন্টিংয়ের যে মেন লেজারগুলো বা ইয়াগুলো চলে আসছে। দেখেন শিক্ষার্থীর মাধ্যম, এই দেখুন এই পাশে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই জায়গার মধ্যে যেগুলো আছে, এই জায়গার মধ্যে কিন্তু এইগুলো আছে, তাই না? স্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে ঠিক আপনি শিক্ষার্থীর মাধ্যম ক্লিক করার পরে তার এগেইনস্টে যেগুলো আছে এইগুলো যদি আপনি আরও বাড়াতে চান, তাহলে আপনি এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে টাইপ করে সেভ করলে কিন্তু এখানে কি হবে, যুক্ত হয়ে যাবে। আর এই জিনিসটা আবার অ্যাকাউন্টিংয়ের মেন জায়গাতে কি হবে, যুক্ত হয়ে যাবে। এখন একটা কথা, গুরুত্বপূর্ণ একটা কথা, দেখেন এই ফিগুলোর পাশে কিন্তু এই পাশে দেখেন, তাকায় দেখেন ভর্তির সময় এককালীন ভর্তির সময় আসতেছে, আরেকটা কিন্তু আসতেছে মাসিক 12 মাসের জন্য। এই দুইটা পার্ট করা হয়েছে। এই দুইটা পার্ট কেন করা হয়েছে? কারণ এখানে কিছু ফি আছে যেগুলো ভর্তি করার সময় আপনি একবারই নেন, শুধু ভর্তির সময় নিচ্ছেন। আর কিছু খাত আছে যেইগুলো আপনি 12টা মাস তার জন্য নির্ধারণ করা হবে। অর্থাৎ একটা শিক্ষার্থী যদি তার জন্য খাবারের টাকা বা মাসিক খাবারের টাকা যদি তার জন্য 1000 টাকা ফিক্সড করেন, তাহলে তার 12টা ঘর তৈরি হবে। কিন্তু এইগুলো কিন্তু 12টা ঘর তৈরি হবে না। হ্যাঁ, এবং আরও কয়েকটা পার্ট আছে, আমি আরেকটু দেখাই আপনাদেরকে, আরেকটু ডিটেলস বলি। দেখুন শিক্ষার্থীর ফি গ্রহণ যখন আমরা যাব, তখন এই দিকে একটু তাকায় দেখেন, আমি দুইটাকে দুই পাশে রাখতেছি। হ্যাঁ, দেখুন এখানে কিন্তু ভর্তি আছে। সফটওয়্যারে যখন আমরা ভর্তিতে ক্লিক করব, মজার বিষয় এই জায়গাটার মধ্যে সবচেয়ে মজার বিষয় যে সফটওয়্যারে যখন আমরা ভর্তিতে ক্লিক করবে, সফটওয়্যার কি করবে, শুধুমাত্র এই জিনিসগুলো ওপেন করবে। কেন ওপেন করবে? কারণ আপনি তো তাকে বলছেন সে ভর্তির সময় দিবে, তখন সে এইগুলো কিন্তু আপনাকে ওপেন করবে না। এতে করে কি হবে, আপনার জন্য অনেক আসান হবে যে আপনি দাম করে এটাকে ওকে দিয়ে দিবেন। এই হলো সুবিধাটা। আর 2 নম্বর হচ্ছে আপনি যখন এটাকে 12 মাসের যখন করবেন, তখন এখানে মাসিক ফিতে ক্লিক করার সাথে সাথে সে ওই 12 মাসের এই ডান দিক দিয়া এই 12টা গড় দেখাবে আপনাকে। আসতেছি আমরা, অর্থাৎ এই জন্য আমরা এই জায়গার মধ্যে 2টা পার্ট করছি। 2টা পার্ট করার উদ্দেশ্য হলো যেন আপনাদের পরবর্তীতে এই কাজটা করাটা আপনার জন্য কি হয়, সহজ হয়। যাই হোক,
এটা তো আপনারা যখন আসবে বুঝবেন। এখন আমি কি করি, ফিগুলো এন্ট্রি দিই, ঠিক আছে না, ফিগুলো এন্ট্রি দিই, শিক্ষার্থীর ফি সেটিং। তাহলে আমরা একটা ক্লাসের প্লে গ্রুপের ফি বেতন এন্ট্রি দিলাম। তো বেতন থেকে এখানে কিন্তু আপনারা প্রশ্ন করতে পারতেন যে ভাই এই বেতন এইগুলো আমরা কিভাবে অ্যাড করবো। আমি কিন্তু এটা দেখাইছি আপনাকে, আমি আবার একটু রিপ্লাই করতেছি হালকা তাড়াতাড়ি, যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যদি আপনি এই জায়গার মাধ্যমে আপনি স্যাটিসফাইড হন, আচ্ছা আপনি দেখা যাচ্ছে এই জায়গার মধ্যে আপনার কোনো একটা খাত নাই, তাহলে আপনি এখানে যাবেন, এখানে গিয়ে এখানে নির্বাচন করবেন, এখান থেকে এখানে অ্যাড করবেন, ঠিক আছে। যেগুলো আপনি দেখাইতেছেন এগুলো ডিফল্ট ভাবে দেওয়া আছে। হ্যাঁ, এটা ডিফল্টভাবে সাধারণত দেওয়া থাকে। যদি যুক্ত করতে চান এখানে যুক্ত করবেন। এখানেও যদি আপনি না পান তাহলে এই ক্লাসে ক্লিক করে, এই প্লাসে ক্লিক করে আপনি এখানে যুক্ত করে নিতে পারবেন আপনার মতন করে ডাইনামিকলি। এই হচ্ছে বিষয়, আমি সংক্ষিপ্ত করলাম। তাহলে আমরা ক্লিকিং করি, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখান থেকে বেতন ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি। দেখুন এই জায়গাটা কেন আপনারা দিলেন। আমাদের সফটওয়্যার সবচেয়ে মজার বিষয়টা এই জায়গাটার মধ্যে, আদার্স অন্যান্য কোম্পানি অন্য সফটওয়্যার কি আমি জানি না, তবে এটা একটা সুবিধা কি আপনাকে বলি। অনেক মাদ্রাসার মধ্যে এরকম থাকতে পারে, কি থাকতে পারে, যে আপনি ছাত্র আবাসিক নতুন এক ধরনের ফি, ছাত্র আবাসিক পুরাতন আরেক ধরনের ফি, ছাত্র অনাবাসিক নতুন আরেক ধরনের ফি, এরকমভাবে যদি আপনার টোটালি 8 দুগুণে 16টা প্রকার থাকে, তাহলে যেই অ্যাকাউন্টিং ফিটা নেবে তার 12টা বেজে যাবে। তার কিন্তু বারবারে চার্ট দেখতে হবে যে কোন শিক্ষার্থী কোন বেতন, কোন শিক্ষার্থী কোন বেতন, করতে করতে তার এক পর্যায়ে এটা মুখস্থ করতে হবে। সুতরাং আমাদের সফটওয়্যার যদি আপনি করেন তাহলে আপনাকে কিছু করতে হবে না, পানির মতন আপনার সামনে উপস্থাপন করে নিয়ে আসবে সফটওয়্যার। আমি এইভাবে এন্ট্রিটা দিই, আপনারা দেখুন। ধরুন আমি দিলাম 100, ছোটো করে দেই যেন আপনারা বুঝতে পারেন। 200, 300, 400, 500, হ্যাঁ 600, 700, 800 দিই, মানে ব্যতিক্রম দিচ্ছি আর কি। হ্যাঁ, এটা যে আপনারা দিবেন এরকম না, একটু ব্যতিক্রম হলো 1000, 1200, 1300। আমি কি দিলাম, সেভ দিলাম। তারপরে আপনার কিন্তু, আমি তো আগেই বলছি, আমি কিন্তু আবার বারবার রিপিট করতেছি, বিরক্তি নেন না, যে কমি মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার ছাড়া আপনারা অ্যাকাউন্টিং দিয়ে সেটা কাজ করতে পারতেন। বহুত অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে, কিন্তু মূলত এই সফটওয়্যারগুলো কেনে নেওয়া হয়। দেখেন এই ছাত্রগুলো কোনো এন্ট্রি দেওয়া লাগে না, এটা অটোমেটিকলি অ্যাকাউন্টিংয়ে চলে আসতেছে। এই সমস্ত ম্যানেজগুলো অ্যাকাউন্টিং সফটওয়্যার থাকে না, এই হলো বিষয়। তাহলে এই যেহেতু সফটওয়্যার গুরুত্বপূর্ণ অংশ, আপনারা মনোযোগ দিয়ে সেটা কিন্তু দেখবেন, ঠিক আছে। এটা আমি রিকোয়েস্ট করতেছি। আচ্ছা, অনেকে আসতেছে বারবার, আমি তাদের ক্লাসের ফাঁকি দিয়ে প্রশ্ন ছিল একটা। না, প্রশ্নগুলো আপনারা লিখে রাখবেন। আমি প্রথমে বলছি লিখে রাখবেন। লিখে রাখার পরে যদি আপনার এখানে আপনি উত্তরটা পেয়ে যান তো আলহামদুলিল্লাহ, না পাইলে লাস্টে আপনি আমার সাথে ডিসকাস করবেন। কিন্তু এখানে অনেক মানুষ, বুঝে আসছে, একজন একজন করে বলতে গেলে অনেক সময় নেবে, অথবা আমরা শেষও প্রশ্নের উত্তরগুলো দিতে পারি। তো এখানে বেতন নিলাম, বেতন নেওয়ার পরে আমাদের আরেকটা হইতে পারে, ধরেন খাবার, এই খাবার ফি আমরা এখানে দিলাম, ঠিক একই অবস্থা। এটা কেন নিচের অংশটুকু কেন, দেখেন নিচের অংশটুকু হচ্ছে, আবার নতুন করে লিংক দেন। আচ্ছা নতুন অংশটুকু হচ্ছে যে, আচ্ছা ঠিক আছে আমরা নতুন করে আবার দেব, সমস্যা নাই। দেখুন এই জায়গার মধ্যে যে আমি টাইপ করতেছি, এই জায়গার মধ্যে যে আমি টাইপ করতেছি, এটার একটা সুবিধা হলো অনেক মাদ্রাসায় বা বেশিরভাগ কমি মাদ্রাসাগুলোর মধ্যে ফিগুলো এত পার্থক্য থাকে না, সমান সমান থাকে, এই জন্য কপি হয়ে যেতেছে। তো আপনারা কিন্তু ওখানে ওই জায়গার মধ্যে একটা একটা করে টাইপ করার দরকার না, আপনি নিচে টাইপ করবেন। আসেন আমি এখানে একটু ব্যতিক্রম করি। সেভ দিলাম, ঠিক আছে। তারপরে আমি দিলাম হচ্ছে ভর্তি ফি, কোথায়, এই যে ভর্তি ফি, এই ভর্তি ফি আমি দিলাম হচ্ছে তোমার ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? তারপরে হচ্ছে ধরুন এখানে আইডি কার্ড দিচ্ছি, হ্যাঁ আইডি কার্ড 100 টাকা করে দিয়ে দিচ্ছি। এরকম আলাদা করাতে যে সুবিধাটা হবে, আপনারা কিন্তু মোট বেতন বাবদ কত টাকা ইনকাম হয়েছে এটা পাবেন, মোট খাবার বাবদ কত ইনকাম হয়েছে এটা পাবেন, এই হচ্ছে সুবিধাটা, ঠিক আছে। আমাদের মাদ্রাসাগুলো তো ডাইরেক্ট ভর্তি বাবদ এত টাকা, হ্যাঁ এটা কিন্তু, তাহলে তো আপনি হিসাবটা পাইলেন না। আচ্ছা, এখন
আর কি দেওয়া যেতে পারে? ফর্ম ফি, গিজার বিল বা ফর্ম ফি আমরা দিতে পারি, আয়রন ফি দিতে পারি। ঠিক আছে, এখন আমি আর বেশি দিলাম না, এখন মাত্র একটা ক্লাসের দিলাম। এখন আরেকটু মনোযোগ দেন সবাই, ঠিক আছে? সেটা হলো যে দেখেন এই যে কাজটা আমি করলাম, কি কাজ? যে ফি এন্ট্রি দিলাম। এখন যদি আমি প্রত্যেকটা ক্লাসে গিয়ে আবার এন্ট্রি দেই, আপনাদের এই যে ফিটা আমি মানে কি করলাম, ভর্তি করালাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের এইটা আমি যদি প্রত্যেকটা ক্লাসের জন্য এন্ট্রি করি, তাহলে কিন্তু আপনার জন্য অনেক কষ্ট হয়ে দাঁড়াবে। কেন কষ্ট হয়ে দাঁড়াবে? যে আপনি বারবার একই জিনিস কিন্তু এন্ট্রি দিতেছেন। তাহলে এটা যদি আপনি হুবহু একটা ক্লাসের জন্য হয়, তাহলে কিভাবে কপি করবেন? এই সিস্টেমটা আমি আপনাকে দেখাচ্ছি, কপি পেস্ট কিভাবে করবেন। হ্যাঁ, এখানে হচ্ছে যে ধরুন এই আমরা যদি হুবহু অন্যান্য ক্লাসের মতো হয়, তাহলে আমরা এখান থেকে এই রাইট ক্লিক করে এই যে এই সবগুলো টিক চিহ্ন দিয়ে রাইট ক্লিক করে কপি করে আমি কিন্তু এখন জাস্ট আমি ক্লাসটা চেঞ্জ করব। এই যে নার্সারি চেঞ্জ করে কিন্তু আমি কি করতে পারি, এখান থেকে সেভ দিয়ে দিতে পারি। দেখুন, বাস এটা কিন্তু হয়ে গেছে। দেখেন, এই দেখুন নিচে কিন্তু নার্সারিটা কি হয়েছে, হয়ে গেছে। এভাবে আপনি কিন্তু সবগুলো ক্লাসে আপনি এভাবে দিয়ে দিতে পারেন যদি একরকম হয়, অথবা একরকম প্রথম দেওয়ার পর আপনি ইচ্ছা করলে পরবর্তীতে আপনি এডিটও করে দিতে পারেন। কিভাবে এডিট করবেন আমি সেটাও দেখাচ্ছি। অথবা যে 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 অংশগুলো একরকম ওই অংশগুলো কপি করে দেওয়া যেতে পারে। কপি করে দেওয়া যেতে পারে, রাইট। দেখুন অল্প সময়ের ভিতরে কিন্তু আমি সব ক্লাসের জন্য আমি কি করলাম, ফিগুলো এন্ট্রি করে ফেললাম। এখন যদি আপনি মনে করেন যে নার্সারির খাবারটা একটু কম, তাহলে এডিটে ক্লিক করে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি ধরুন আপনার মতন করে আপনি কি করলেন, এভাবে চেঞ্জ করে দিলেন, এভাবে একটু চেঞ্জ করে দিলেন, চেঞ্জ করে দিয়ে আপডেট দিয়ে দিলেন। ঠিক আছে, আশা করি এই জায়গাটার মধ্যে যে ফি সেটিংয়ের বিষয়টা আপনাদের আর কি নাই, বোঝার বাকি নাই। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এখন বর্তমানে আমি দেখতেছি বেশিরভাগ অনেক মাদ্রাসায় দুইটা সেশন থাকে। অনেক মাদ্রাসায় থাকে হচ্ছে, একটা মাদ্রাসায় থাকে হচ্ছে জানুয়ারি টু ডিসেম্বর, আরেকটা মাসের তাকে হচ্ছে কি জানুয়ারি মার্চ থেকে নিয়ে কি পর্যন্ত, ফেব্রুয়ারি পর্যন্ত। তাহলে এই মাদ্রাসাগুলোর কাজগুলো আপনি কীভাবে করবেন? তাহলে আমরা চলে যাচ্ছি এই সাধারণ তথ্যের মধ্যে ক্লিক করে। আরবি হিসাবে কি কোনো আছে নাকি? আমি আবার বলতেছি, আমাদের কওমি মাদ্রাসার মধ্যে বর্তমানে দুই প্রকারের শিক্ষার্থী থাকে। একটা হচ্ছে জানুয়ারি টু ডিসেম্বর, নার্সারি থেকে অনেক মাদ্রাসা এরকম থাকে, হিসাবটা জানুয়ারি থেকে ভর্তি হয় ডিসেম্বরের শেষ, তারপর ভর্তি কার্যক্রম সব কিছু শেষ। আবার আমাদের কওমি ধারার যে পরীক্ষাগুলো আছে সেগুলো মানে রমজান থেকে ভর্তি হয়, অত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বা এপ্রিল থেকে ভর্তি শুরু করা হয়। ঠিক আছে, তো এখন কেউ যদি চায় যে না আমি আরবি নাম রাখবো, আরবিও রাখতে পারবেন, মুহররম, সফর, রবিউল আউয়াল আপনি দিতে পারেন। কিভাবে দিবেন আমি এখন এটা দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। দেখুন এই জায়গার মধ্যে এই যে সাধারণ তথ্যর এই জায়গার মধ্যে মাসের নাম নামে একটা অপশন আছে। এই মাসের নামে আপনি ক্লিক করবেন। মাসের নামে ক্লিক করার পর এই জায়গার মধ্যে আপনার মাসের নামগুলো এন্ট্রি দিবেন। ঠিক আছে, কিভাবে এন্ট্রি দিবেন দেখুন, আমি একটু এন্ট্রি দেই। যেমন প্লে নার্সারি এখানে কটা 1 2 3 4 5টা, আচ্ছা এখানে ক্লাস আছে 1 2 3 4 5টা। তাহলে ধরেন হিফজুল কোরআন এখানে এন্ট্রি নাই, আমি হিফজুল কোরআনকে ধরে নিলাম আমাদের কওমি জানুয়ারি মার্চ থেকে শুরু বা এপ্রিল থেকে শুরু। তাহলে আপনি কেমনে দিবেন? এপ্রিল থেকে ধরলাম, এপ্রিল মানে 5 6 7 8 9 10 11। আপনি এই নাম্বারগুলো দিয়ে এন্টার চাপলে কিন্তু এগুলো লেখা চলে আসবে। হ্যাঁ, 12 1 এগুলো ভিডিওর মধ্যে দেখায় কেন হযরত? হ্যাঁ, তারপরে দেখুন, তারপর আমরা এভাবে দিলাম, দেওয়ার পরে আমি কি করলাম, হিফজিতে ক্লিক করলাম। না ভিডিওতে দেখাইছি, কিন্তু এই জিনিসটা কেন বলতেছি, কারণ আমাদের কওমি মাদ্রাসার অনেকেই আছেন এই জিনিসটা কনফিউজ যে আমি কী করব। যেমন গত কয়েকদিন আগে হুজুরা আছে কিনা আমার ইয়াতে আমি জানি না, কয়েকদিন আগে একটা মাদ্রাসা চট্টগ্রামের উনি নিয়েছে, ওনার কিন্তু 2টা মাদ্রাসা, উনি কনফিউজ আছে শিক্ষাবর্ষটা কী দিবে। ঠিক আছে, আমি বলছি আপনি শিক্ষাবর্ষ একটাই রাখেন, সমস্যা নাই, কারণ আমাদের এই মাসের হিসাবটা আপনার মতন করে সাজাইতে পারবেন। আর হচ্ছে
আমরা যে অ্যাকাউন্টিং মেনটেন করব, দেখুন অ্যাকাউন্টিং কিন্তু এই মাস নিয়ে কাজ হয় না, অ্যাকাউন্টিং মেনটেন হয় কি দিয়া, তারিখ বাই তারিখ। তাহলে ছাত্রদের হিসাবটা আমরা মাস দিয়ে মেনটেন করব, মানে মাস দিয়ে হিসাব করব, আর মূল অ্যাকাউন্টিংয়ের যে হিসাবটা আমাদের কারেন্ট ডেট দিয়েছিলাম, মানে যেই দিন উনি টাকাটা নিয়েছে ওই তারিখ দিয়ে আমি হিসাব করব। তাহলে আমাদের কোনো ঝামেলা নাই, বুঝে আসছে কথাটা? তো আমি এই দুইটা আমি কি করলাম, এন্ট্রি দিলাম। চলুন তাহলে আমরা আমাদের এখন মাসিক যে ফি আছে, মাসিক ফি গ্রহণ করার অপশনে চলে যাই। মাসিক ফি গ্রহণ করার অপশন, এখানে চলে আসলাম। এখানে চলে এসে আমাদের ফার্স্ট কাজ হবে এই যে এই লোকটাকে কি করা, আমাদের এখানে নিয়ে আসে। মনে করেন তারা আমি ভর্তি করাবো। এখন একটা কথা বলতে পারেন যে ভাই ভর্তি যে আপনি করাচ্ছেন, আমাদের 9% তো সহজ ছিল, যেখানে ভর্তি করে দিতাম সেখানে আমি নিয়ে নিতাম। অনেকের কিন্তু অনেক প্রশ্ন যারা আছে, হ্যাঁ আপনি এই কাজটা এখানে না আসে, আপনি মনে করেন যখন আপনি শিক্ষার্থীটাকে ভর্তি করাবেন, যখন শিক্ষার্থীটাকে ভর্তি করাবেন এই জায়গার মধ্যে এখান থেকে রাইট ক্লিক করে এই যে ফি অ্যাকসেপ্টে ক্লিক করলেও কিন্তু আপনি এখানে চলে যেতে পারতেন, মানে চলে যাচ্ছেন, কোনো সমস্যা নেই। কি আপনি কি করতেছেন, এখানে আসতে পারতেছেন, এভাবে করতে পারতেছেন। অথবা আপনি কি করতে পারতেছেন, আপনি মনে করেন যারা অ্যাকাউন্টিং ছাত্র ভর্তি টর্তি কমপ্লিট সারাদিন ফি গ্রহণ করতেছেন, তখন আপনারা কি করতে পারেন, এইটা ওপেন করে রাখতে পারেন সারাদিন। আপনি যদি যে এখানে আমাদের দুইটা অপশন আছে, একটা হলো আইডি আর একটা হচ্ছে কার্ড। আমি এই কথা কেন বলতেছি, আপনারা আমাদের একটা কার্ড রিডার একটা মেশিন আছে, ছোটো একটা মেশিন, 2000 টাকা আমরা বিক্রি করি। আর এই সিস্টেমের আপনি যদি এরকম করেন যে না স্টুডেন্টগুলো কার্ডটার মেশিনটার উপরে রাখলেই তার ইনফরমেশন চলে আসবে, আমি টাইপ আচ্ছা আমরা গিয়েছিলাম হচ্ছে কোথায়, আমরা গিয়েছিলাম যে শিক্ষার্থীর যে আইডি দিয়ে সার্চ করার যে বিষয়টা আছে, অর্থাৎ একটা আপনারা যে কাজটা করবেন এই সফটওয়্যারটির মাধ্যমে আমি আর একটু আপনাদেরকে আরেকটা আশা জাগাচ্ছি, মানে দিচ্ছি ইনশাল্লাহ। আলাদা একটা মেশিং এর কথা যে বলছিলেন, যে ওটা রাখলে আলাদা মেশিং এর দাম কত, আপনার কি মেশিং এটা? এটা হচ্ছে কার্ড রিডার বলা হয়, ঠিক আছে? এটা আমরা 2000 টাকা বিক্রি করি। এই রিডার মেশিনটা আপনার কম্পিউটার এবং টেবিলের মধ্যে ইউএসবি কেবলের মাধ্যমে থাকবে, ঠিক আছে? আচ্ছা যদি আপনি এটা দেখতে চান আমি একটু দেখাই আমার ক্যামেরাটা অন করে। এই হচ্ছে একটা মেশিন, ঠিক আছে? এটার মধ্যে এই যে কেবলটা আছে, এই কেবলটা এটার মধ্যে লাগানো থাকবে, আর আরেকটা কেবল আছে এটা থাকবে কোথায়, মানে এই ইউএসবিটা ঢোকানো থাকবে পিসির মধ্যে, বাস আর কিছু করা লাগবে না। সেখানে আপনাদের যে এটা রিড করতে গেলে লাগবে হচ্ছে কি, এটা কি আরএফআইডি কার্ডের জন্য নাকি? জি এটা রিড করতে গেলে লাগবে আরএফআইডি কার্ড। এটা মানে স্বাভাবিক যে কার্ড আছে, আমাদের আরএফআই কার্ড আমাদের আছে, এটা মেশিনটা আর একটু দেখাইলে ভালো হতো, মানে মেশিন। আচ্ছা মেশিনটা আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে মেশিনটা আছে না, এই মেশিনটার এই কেবলটার মাধ্যমে মেশিনের সাথে একটা কেবল লাগানো থাকে আর একটা কম্পিউটার লাগানো থাকবে, মানে আপনার টেবিলের উপরে এটা বসায় রাখবেন আর কি, এতটুকুই। এই যে দেখছেন, এই হলো মেশিনটা আর কি। আচ্ছা যাক, আমরা সময় নষ্ট না করি, আমরা চলে যাই মেইন কথার মধ্যে। যে মেশিনের কাজটা কি একটু বললে ভালো হয়, তাহলে অনেকে সুবিধা হবে। হ্যাঁ বললাম তো, এখন কাজ হচ্ছে যে এটা যখন আপনি রাখবেন টেবিলের উপরে, ধরুন মানে গার্ডিয়ান এসে বলতেছে হুজুর আমার মেয়েটার মেয়েটার ফিরে জমা নেন, তখন আপনি কি বলবেন যে আপনার মেয়ের আইডি কত? হুজুর আমি তো জানি না। আচ্ছা আইডি যখন জানেন না, তাইলে বলেন সে কোন ক্লাসে পড়ে, বলবে যে নার্সারিতে পড়ে অথবা প্রথম শ্রেণীতে। সেখান থেকে আপনাকে আবার কি করতে হইতেছে, খুঁজে বের করা লাগতেছে। তাহলে এখানে আপনার একটা সময় নষ্ট হইতেছে। সফটওয়্যার মানে কি, মানে পৃথিবীটা আস্তে আস্তে অনেক গতিশীল হয়ে যেতেছে, মানুষও গতিশীল, তারপরে সময় পায় না। দেখবেন সারাদিন কীভাবে চলে গেছে, আপনি মানে কিচ্ছুই বলতে পারবেন না। অতএব এই যে সময়টা নষ্ট হইতেছে, এটাই আপনার কাছে খারাপ লাগবে, বিরক্তি লাগবে। হ্যাঁ, তো এই জিনিসটা যদি আরও গতিশীল করেন তাহলে কি হবে, আপনি এই জায়গার মধ্যে কার্সারটা থাকবে, গার্ডিয়ান আইসা টাচ করবে, আর আপনার কিচ্ছু করা লাগবে না, আপনি জাস্ট মাসে বেতনটা নিয়ে নেবেন, এতটুকুই। এই হলো কাহিনী, আর কিছু না। বুঝে আসছে তো? ওই মেশিনটা খালি টাচ করবে তো? জি, মেশিনটা টাচ করলে এই জিনিসটা নিয়ে আসবে। আচ্ছা এখন মনে করুন আপনার মেশিনে কাজ করলে বলতে পারে মেশিনে ফিঙ্গারপ্রিন্ট সেট করা লাগবে নাকি এমনি গার্জিয়ান, কোন গার্জিয়ান আসে কি করবে?
মানে ফিঙ্গারপ্রিন্ট সেটিং করা লাগবে না, এটার উপরে কার্ডটা রাখলে মানে স্পর্শ করার সাথে সাথে এটা কাজ করবে। বুঝা আসছে? এটা চুম্বক, ম্যাগনেটিং। বুঝা আসছে কথাটা? ম্যাগনেটিং সিস্টেম আর কি। সামনে আগাই। যে কোনো আইডি কার্ড পাঞ্চ করলে তো হবে না, ওই কার্ডটা একটা নির্ধারিত কার্ড আছে। এটা হচ্ছে আপনার নির্দিষ্ট কার্ড, মানে কি আরএফআইডি কার্ড লাগবে, এই হলো বিষয়। আরএফআইডি কার্ড দিয়ে আপনার টাইম অ্যাটেন্ডেন্সের হাজিরার কাজটাও করতে পারবেন, প্লাস একই কার্ড দিয়ে আপনি কিন্তু ওই ছাত্রদের এই কাজটাও করতে পারবেন। এবং আরও মজার বিষয় আছে, এই যে উপরে, এই উপরে যে অংশটুকু আছে দেখেন, এখানে আপনি পাঞ্চ করলে স্টুডেন্টের সব কিছু চলে আসবে। ওকে, যেহেতু আমি এখন মাদ্রাসার ম্যানেজ নিয়ে আলোচনা করতেছি না, ওই কি অ্যাকাউন্টিং নিয়ে কাজ করতেছি, এখন আমি ওইগুলো দেখাচ্ছি না, ঠিক আছে? কার্ড নিয়ে একটা আলাদা করে নেই, এটা একটা অনেক আগ্রহের বিষয় আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমি একটা ভিডিও করব, অলরেডি আছে কিছুটা আমাদের পুরাতন একটা ভিডিওর মধ্যে আছে, ঠিক আছে? ওটা আপনি দেখতে পারেন। তো এই জায়গার মধ্যে আপনি যখন আইডি দিবেন, আইডি দিয়ে যখন এন্টার দিবেন, ছাত্র চলে আসলো। আসার পরে আপনি কি করতেছেন, এই যে ভর্তিতে যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু আমি বলেছিলাম যে ভাই মজার জিনিসটা কিন্তু এই জায়গাতেই দেখেন, ছাত্র কিন্তু সফটওয়্যার কিন্তু মানে সে খুঁজে এই শিক্ষার্থী যেই ক্লাসে ভর্তি হয়েছে এবং এই শিক্ষার্থী ওই ক্লাসের নতুন না পুরাতন, সে এটাকে মানে ডিসাইড করে আলাদা পার্ট করে সে আপনার সামনে উপস্থাপন করছে যে এই শিক্ষার্থীর ভর্তির ফি হচ্ছে 1500 টাকা আর আইডি কার্ডের ফি হচ্ছে কত, 100 টাকা। এখন কিন্তু আপনি, কারণ আপনি তো ডিসাইড করে রেখেছিলেন, তো আপনার কাছে নতুন নিয়ে আসছে। নতুন না পুরাতন, ওটা কিভাবে ডিসাইড করলো? আচ্ছা, ডিসাইড করছে যখন আপনি ভর্তি করলেন, যখন আপনি শিক্ষার্থী এই জায়গাতে ভর্তি করলেন, তখন কিন্তু বলে দিয়েছিলেন যে সে নতুন না পুরাতন, আবাসিক অনাবাসিক, এই যে সচ্ছল না অসচ্ছল, এবং সে কোন ক্লাসের, আপনি কিন্তু সেখানে বলে দিয়েছেন, আপনি নিজেও বলতে পারতেছেন না, মানে আপনি কিন্তু নিজেও বুঝেন না যে কোন দিক দিয়ে বলেছেন। সফটওয়্যার কিন্তু সেটা ধরে ফেলছে, ক্যাচ করে ফেলছে, ঠিক আছে? সুতরাং আপনাকে মানে ওই বিষয়ের উপর বেচ করে আপনাকে সফটওয়্যার ওই টাকাটা ফিরে আসবে। জি, হ্যাঁ, বেস করে কিন্তু ফিডা আসতেছে। প্রশ্ন করছেন, ঠিক আছে, কারণ এটা যখন আপনি বুঝলেন তখন আপনার সফটওয়্যারটা মুখস্থ, মানে আমার এই জিনিসটা বুঝতে আপনার জন্য সহজ হবে, ঠিক আছে না? তখন আপনারা কি করবেন, ওই ভুলটা আর করবেন না। কোন ভুলটা? মানে আপনারা ওই ওখানে উল্টাপাল্টা করবেন না, এখানে উল্টাপাল্টা করবেন, ওখানে কিন্তু উল্টাপাল্টা আসবে। যাই হোক, সেখান থেকে আমরা ভর্তি ফি ক্লিক করলাম। ক্লিক করার পরে সে আপনাকে বলল যে আপনার ফি তো এরকম, এখন কি করবেন? এখন মাদ্রাসা কর্তৃপক্ষ বলতেছে বা রিকোয়েস্ট করতেছে যে হুজুর আমি ভর্তি ফি 1500 টাকা দেবো না, আমি 500 টাকা দেবো। তাহলে আপনি কি করতেছেন, এখান থেকে কিন্তু 500 টাকা আপনি এন্টার দিলেন, এন্টার দেওয়ার পরে কিন্তু অটোমেটিকলি এটা কর্তন হয়ে গেল, আপনি কিন্তু 1100 টাকা তার নিতে পারতেছেন। ওকে, এখন এখানে একটা কথা বোঝার চেষ্টা করুন, কর্তন আর হচ্ছে বকিয়া পাওনা, এটা কিন্তু দুই জিনিস। কর্তন মানে হচ্ছে তার কাছ থেকে কিন্তু টাকাটা আর কখনো নেবেন না, মাফ করে দিয়েছেন টোটাল, ঠিক আছে? সুতরাং যাদেরকে টাকাটা নেবেন না, একদম মাফ করে দিবেন, তাদেরকে তো অবশ্যই কি করবেন, আপনি কর্তন করবেন, এখানে কর্তন করবেন। ওকে, আমি এটা দেখাইলাম, আমি ওকে দিলাম। আমি আপনাদেরকে বিভিন্ন ক্যাটাগরি দেখাবো, বিভিন্ন ক্যাটাগরি, কারণ সফটওয়্যার তো এই যে ছাত্রদেরগুলো যে ম্যানেজ করেন, আপনার তো বিভিন্ন স্টাইলের লুক আসবে, আমি সবগুলোই দেখাচ্ছি। এখন আসুন, এই জায়গার মধ্যে অনেক মাদ্রাসায় ভর্তির পাশাপাশি 1 মাসের বেতন নেওয়া হয়, আর যাদের ভর্তির পাশাপাশি 1 মাসের বেতন নেবেন না, তারা কোনো কিছু করার দরকার নাই, আপনারা জাস্ট এখান থেকে এই যে ক্যাশ নির্বাচন করে জাস্ট কি করবেন, সেভ দিবেন। ওকে, আচ্ছা ধরুন আমি একটা ছাত্র দিয়ে এটা দেখাইলাম, আরেকটা ছাত্র আমি কি করতেছি দেখাচ্ছি অন্যভাবে। হ্যাঁ, এখানে ক্লিক করলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এটা সেভ হয়ে গেল, এবং গার্ডিয়ানের মোবাইলে একটা মেসেজ চলে যাবে যদি আপনি মেসেজটা অন করে রাখেন। আচ্ছা, মেসেজটা কোথায় অন করবেন? এই হচ্ছে সেটিং। এখানে আপনি মেসেজটা যখন লিখে রাখবেন, এই জায়গার মধ্যে আপনার মতন করে আপনার এটা সেন্ড হবে। এখানে একটা কথা বলি, আমাদেরকে পুরাতন কাস্টমাররা এবং অনেক লোক আছে, আর আমাদের অনেক ইউজাররা আমাদের কাছে রিকোয়েস্ট করেছে যে মাসের নামটা যুক্ত করা যায় কিনা। আমরা ট্রাই করতেছি সামনের থেকে ইনশাল্লাহ আপনাদেরকে মাসের নামটা যুক্ত করে দেওয়ার জন্য। যদিও SMS-টা অনেক বড় হয়ে যাবে, আপনাদের জন্য ওই টাকাটা খরচটা বাড়বে, তারপর আমরা মাসের নামটা যুক্ত করে এখানে একটা আপডেট আপনাদেরকে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তারপর আপাতত আপনারা কীরকম হবে বা কেমন হবে এখানে। তো দেখুন, তাইলে আমরা এই SMS-এর যে বিষয়টা, যাদের SMS চালু থাকবে তারা কিন্তু কি করবেন, এই যে হা করে দিবেন, বাস SMS-টা কি হবে,
চলে যাবে। আর যদি না করেন কী হবে, SMS-টা যাবে না। এখন আপনি বলতে পারেন আমরা SMS কোথায় থেকে কিনবে? SMS কেনার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ওখান যদি প্রথম আপনি SMS না নিয়ে থাকেন তাহলে যোগাযোগ করবেন। তারা কি করবে, আপনাকে SMS যুক্ত করলে এখানে SMS-এর একটা অপশন আসবে, এখানে কিন্তু ব্যালেন্সটা দেখাবে। ঠিক আছে, আমি যে কথাটা বলছিলাম, আমরা আসি আরেকটা মাদ্রাসা, আরেকটা শিক্ষার্থীর ফিটা আমি নিই, এন্ট্রি দিলাম। এন্ট্রি দেওয়ার পরে আমি কি করলাম, ভর্তি ফি নিলাম। এখানে এই লোকে আইসা বলল কি যে হুজুর আমি এখানে আইডি কার্ডের টাকাটা দেব না। ঠিক আছে, তাহলে আইডি কার্ডের টাকাটা তার জন্য মাফ করতে গেলে আপনি কি করবেন, ডাইরেক্ট এই জায়গার মধ্যে খাতটা ডিলিট করে দিবেন, তাইলে হয়ে গেল। ওকে, ডিসকাউন্ট দেওয়ার দরকার না, এটা শুরুই করলেন না। আচ্ছা, এইগুলো একটা। আমি কি করলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন আসেন মাসিক, যে কথাটা বলছিলাম। এমন মাদ্রাসা আছে যারা ভর্তির সাথে সাথে কোনো একটা মাসের কি করে ফি নিতে চাই, তাহলে আমরা এই মাসিক ফিতে ক্লিক করব। মাসিক ফিতে যখন ক্লিক করব, দেখুন এই অপশনটা কিন্তু প্রথম অবস্থায় আসে। দেখুন, শিক্ষার্থীর মাসিক ফি ধার্য করুন। ধার্য করুন মানে হইতেছে এই মেসেজটা কিন্তু আর কখনো আসবে না। একবার একটা শিক্ষার্থীর একবার আসবে, আর কখনো আসবে না। তার মানে কি, আপনি আমাদের কওমি মাদ্রাসাগুলোতে কি হয়, এক এক শিক্ষার্থীর একক বেতন হয়, এক এক মাসিক বেতন হয়। আপনি যদি বলেন যে না যেটা আছে এটাই থাকবে, তাহলে আপনি সেভ দিয়ে দিবেন। আর যদি বলেন যে না এই শিক্ষার্থীর হ্যাঁ এখানে মেহরাজ হোসেনের কিছু চেঞ্জিং আছে, কিছু পরিবর্তন আছে, তাহলে আপনি পরিবর্তন করবেন। কি পরিবর্তন করবেন, ধরুন আপনি বলতে পারেন যে বেতন 4000 টাকা, খাবার হচ্ছে 7800 টাকা, আর আয়রন ফি মাফ করে দিলেন। এরকমভাবে আপনি এই কাজটা করে ফেললেন। এখন আমি কি দিলাম, তাহলে তার নির্দিষ্ট ফি কিন্তু ছিল অনেক টাকা, আপনি কিন্তু এখন 1100 টাকা তার জন্য ধার্য করছেন। সেভ দিয়ে দিলাম। এই সেভ দেওয়ার পরে এই শিক্ষার্থীরা যখন আবার কখনো আসবে, তখন কিন্তু তার আর কি লাগবে না, এই জিনিসটা মেসেজটা আর করা লাগবে না। তাহলে আমি কি করি, জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাসের আমি নিয়ে নিই টাকাটা। এখানে ক্লিক করলাম, অ্যাড দিলাম, এখানে ক্লিক করলাম, অ্যাড দিলাম। ওকে, এখানে দেখুন এই সবুজ কালার মানে হইতেছে যে টাকাটা সে পরিপূর্ণ টাকাটা দিয়ে দিছে, এই জন্য তার আর কোনো বকেয়া নাই। এখন আমি কি করলাম, এখান থেকে টাকাটা ক্যাশ না কি দেখাইলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি কি করব, সেভ দেব। এখন এখান থেকে আমি রিপোর্টে ক্লিক করব, তাহলে কিন্তু আপনাদের যে রিপোর্ট, এই রিপোর্ট শু হয়ে গেল। এখন আপনি এই রিপোর্টটা এখান থেকে ক্লিক করে আপনারা কিন্তু কি করতে পারেন, প্রিন্টের মাধ্যমে প্রিন্ট করতে পারেন। বাস, প্রিন্ট হয়ে গেল। আসুন আমি আরেকটা দেখি, এই শিক্ষার্থীটাই আমি অন্য মাসের বেতন নেই। এখন আমি কি করব, দেখুন এখানে শিক্ষার্থীর পেইড হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, তো মাসিক বেতন এখন নেবে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন ডান পাশে এই লোকটা কত মাসের বেতন দিছে দেখা যাচ্ছে। কিন্তু ধরুন আমি এখন কি করব, মার্চ এবং এপ্রিল মাসের টাকা নিব। এই মার্চ মাসের ফুল টাকাটা দিয়ে দিল, কিন্তু এপ্রিল মাসের উনি কি করলো, ফুল টাকা দিবে না, বরং কিছু টাকা দিবে। তাহলে কি করবেন, ধরুন উনি বলতেছে এপ্রিল মাসের হুজুর আপনি একটা কাজ করেন, এপ্রিল মাসের আমার 300 টাকা বাকি রাখেন। তাহলে আপনি এখানে আচ্ছা 300 টাকা না, ধরুন আমি এখানে 400 টাকা দিলাম। তাহলে কী হচ্ছে, 380 টাকা আপনার পাওনাতে চলে গেল, বকেয়া চলে গেল। এখন জমা নিতেছেন কত, 800 টাকা। আপনি অ্যাড দিলেন, অ্যাড দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু লাল কালার দেখাচ্ছে। কেন লাল কালার দেখাচ্ছে, দেখুন লাল কালারটা দেখাচ্ছে এই জন্য যে সে আপনার এখানে সে এপ্রিল মাসের টাকাটা কী আছে, বকেয়া আছে, মানে কিছু বকেয়া আছে, পরিপূর্ণ সে কমপ্লিট করে নাই, এই জন্য এটা লাল কালার দেখাচ্ছে। আমি এখন কি করতেছি, এখান থেকে সেভ দিতেছি, আমারটা কিন্তু সেভ হয়ে গেল, একটা রসিদ তৈরি হয়ে গেল। বাকিটা যে কোনো একদিকের থেকে করা যাবে, হয়তো খাবার থেকেও করা যেতে পারে, বেতন থেকেও। হ্যাঁ, বেতন থেকে করা যেতে পারে, কোনটার থেকে বাকি রাখলে ভালো। হ্যাঁ আপনার এটা ইচ্ছা, আপনি যেখান থেকে করতে পারেন, এটা আপনি আলোচনা করে রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, পরবর্তীতে আপনি যখন ক্লিক করবেন সে অটোমেটিকলি আপনাকে শুধু ওই টাকাটাই দেখাবে, আপনি এই টাকাটা দেখায় কিন্তু আপনি নিতে পারতেছেন। এখন দেখুন সুবিধাটা কি, যে আপনি যখন এখানে আইডি দিয়ে এন্টার দিলেন, তখন কিন্তু মাসিক ফিরে কিন্তু এখানে ডান পাশে দেখাচ্ছে যে এই ছেলেটা কত মাসের বকি আছে, কত ফি আছে না আছে। ঠিক আছে, গেল একটা। তারপরে আমরা এই যে শিক্ষার্থীর যে আমরা ফি গ্রহণ করলাম, আমাদের মেইন অ্যাকাউন্টিংয়ের যে কথাটা সেটা হচ্ছে আমরা এখন চলে যাব রিপোর্টের মধ্যে। ওকে, এই রিপোর্টে যদি আমরা যাই, তখন কিন্তু আমরা দেখতে পারবো যে আমরা যে সারাদিন যে ফি গ্রহণ করলাম, এখান থেকে কিন্তু রিপোর্ট তৈরি হবে। এই যে সকল রিপোর্টে যদি আমরা ক্লিক করি, তাহলে এখান থেকে প্রায় 27টা রিপোর্ট আছে, যে রিপোর্টগুলো আপনারা
খুব মানে এই রিপোর্টের কাজগুলো সফটওয়্যার কী করলো, অটোমেটিক আপনাকে বানাই দিল। ধরুন আজকে সারাদিন আপনি যে টাকাটা গ্রহণ করলেন, কত টাকা গ্রহণ করলেন আপনি কিন্তু এক ক্লিকের মাধ্যমে দেখতে পাচ্ছেন। দেখুন যে আজকে আমি 3 জনের টাকা নিলাম, আমাকে আজকে 3 জনের এই যে রসিদ নাম্বার 1-এ এ আইডিতে এত টাকা গ্রহণ করছি, রসিদ নাম্বার 2-এ এ টাকা গ্রহণ করছি এবং 3-এ আমি এই টাকাটা গ্রহণ করছি। মোট আমি 6,940 টাকা কি করলাম, গ্রহণ করলাম। তাহলে আজকে আমরা শিক্ষার্থীর ফি গ্রহণ করা দেখলাম এবং সেটিং দেখলাম, কিভাবে নিতে হয় এই জিনিসটা দেখলাম, এবং মাসিক এই যে মাসটা যে জানুয়ারি আসলো, এই জানুয়ারি নির্ধারণ করলাম এবং কি কত তারিখে নিলাম সেই জিনিসটা দেখলাম। আমরা কিন্তু অ্যাকাউন্টিংয়ের জাস্ট একটা অংশ নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, মাসিক বেতনটা মূলত কি অ্যাকাউন্টিংয়ের একটা অংশ। তাহলে এই অংশর বিস্তারিত আরও কিছু কাজ আছে। এই অংশটুকু আমরা কিভাবে মেইন অ্যাকাউন্টিংয়ে যুক্ত করব, ম্যানুয়াল অথবা অটোমেটিকলি, আগামীকালকে ইনশাল্লাহ আমরা